নিরেট আধারের মধ্যে দিয়ে দুইজন গ্রাম্য মেঠো পথের অপর দিক ধরে এগিয়ে চলেছে। একজন অন্ধকারেও স্থির দৃষ্টি মেলে সামনে পা বাড়িয়ে গ্রামের পশ্চিম দিকে যাচ্ছে, আর তার পিছু পিছু অনুসরণ করছে আর একজন। দুজনের নাম অভয় এবং নীরেন। নীরেনের পাশের দুটি গ্রামের পর যে জয়নগর বলে যে গ্রামটি রয়েছে সেখানেই থাকে। সে এসেছিল তার বন্ধুর বাড়ি কালী পুজো দেখতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত রাতে তাকে কোথায় নিয়ে যাচ্ছে অভয়? পথ চলতে চলতে তারা ক্রমেই গ্রামের লোকালয় পেরিয়ে অনেক দূরে চলে এসেছে। আশেপাশে তাকালে শুধু ফাঁকা আর ফাঁকা দেখা যাচ্ছে। হঠাৎ একটা বিশ্রী পোকার গন্ধ নীরেনের নাকে এসে লাগলো, আর দূরে একটা গাছের মগডাল থেকে সে দেখলো একটি অবয়ব ঝুলে আছে। অবয়বের চোখ জোড়া লাল হয়ে জ্বলছে। সে ভয় পেয়ে থমকে দাঁড়ালো। তারপর আড়ষ্ট কণ্ঠে অভয়কে উদ্দেশ্য করে বলল, এ কি রে, তুই আমাকে এত রাতে কোথায় নিয়ে এলি? একটা জনমানুষের চিহ্ন নেই এখানে, তোর মতলবটা কি শুনি? লাল চেলির কাপড় পরিহিত সেই তান্ত্রিক অভয়ের চোখ ধপ করে জ্বলে উঠল। সেই সময় আকাশ চিরে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে ধড়াস করে উঠল নীরেনের বুক। সে বজ্রের আলোতে এক মুহূর্তের জন্য দেখতে পেল তার সদা চেনা বন্ধু অভয়কে। বিরাট দেহ, পরনের লাল চেলির কাপড়, মাথার উপর উঁচু করে বাঁধা জটা, এক মুখ গোঁপ দাড়ি, আর নাভি পর্যন্ত ঝুলে থাকা অসংখ্য ছোট বড় মালা। তার শরীর থেকে বেরোচ্ছে এক অদ্ভুত বোটকা গন্ধ। এ কি তার সেই বন্ধু? এই রূপ দেখে নীরেন ধীরে ধীরে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনই আকাশ ফাটিয়ে অভয় অট্টহাসি করে উঠল। তারপর বলল, ওহে মূর্খ, তুই ভাবছিস এখান থেকে পালিয়ে গিয়ে বাঁচবি? ওইদিকে তাকিয়ে দেখ, তোর পিছন পিছন কারা আসছে। ওরা সকলেই আমার বশীভূত। আমি যদি একবার বলি যে তোর উপর ঝাঁপিয়ে পড়তে, তবে কি হবে জানিস? তোর দেহের কোনো অংশই খুঁজে পাওয়া যাবে না। তাই সাবধান। আমার সঙ্গে যেখানে যেতে বলছি দ্রুত চল, না হলে কপালে দুঃখ আছে। নিরুপায় হয়ে নীরেন অভয়ের পথ অনুসরণ করল, কিন্তু তার মনের কৌতূহল উপচে উঠছিল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল যাদের কথা বলছে অভয়, কে তার পেছনে আসছে। এমন সময় দৈবক্রমে আবার কড়াক করে বাজ পড়ল, আর একটি শুকনো নিম গাছ দাউ দাউ করে আগুন ধরে জ্বলে উঠল। সে আগুনের আলোতে সে দেখল একটি উল্টে যাওয়া দেহ, যেটি দুই হাত ও দুই পায়ে সম্পূর্ণ উল্টো ভর দিয়ে অস্বাভাবিক ভঙ্গিতে দূরত্ব বজায় রেখে এগিয়ে আসছে। আর সে আর কেউ নয়, সকালেই তাকে রান্না করা ভাত বেড়ে দেওয়া অভয়ের বোন সুশীলা। অবাক, ভয়ঙ্কর এবং একই সঙ্গে অবিশ্বাস্য এই দৃশ্য দেখে নীরেনের সমস্ত শরীর যেন অসাড় হয়ে গেল। সকালে যে সুশীলা দিদি হাসি মুখে তাকে যত্ন করে খেতে দিয়েছিলেন, সেই সুশীলা এখন এমন এক বিভৎস রূপে তার পিছনে। উল্টে যাওয়া দেহ, অস্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসা, আর বজ্রের ক্ষণস্থায়ী আলোয় এক ঝলকে দেখা তার দাঁত বের করা পৈশাচিক হাসি, এইসব দেখে তার মস্তিষ্কের স্নায়ু যেন পালাও বলে চিৎকার করে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। অভয় রক্তচক্ষু বা তার শাসানি ভুলে গিয়ে নীরেন বিদ্যুৎ বেগে দৌড় লাগালো। তার মনে হলো সামনেই মৃত্যু, কিন্তু পিছনে যা আসছে তা মৃত্যুর চেয়েও ভয়াবহ। পশ্চিম দিক থেকে মুখ ঘুরিয়ে সে উল্টো পথে গ্রামের লোকালয়ের দিকে প্রাণপণে ছুটতে শুরু করলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত, হাঁপড়ের মতো, আর হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মেঠো পথের শুকনো ধুলো তার পায়ের তলায় উঠছে, আর সে কেবল একটাই চিন্তা করছে, বাঁচতে হবে। কিন্তু নিয়তি তার সঙ্গে ছিল না। অন্ধকারের মধ্যে দিয়ে প্রায় 30-40 পা দৌড়েছে সে, আর তখনই তার দৌড় থেমে গেল। এক কর্কশ আওয়াজে একটা মোটা পুরনো ডাল, ভাঙা ডাল তীব্র বেগে এসে আড়াআড়িভাবে তার পথ আটকে দিল। সে ডালের সঙ্গে ধাক্কা খেয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল, আর সেই মুহূর্তটাই হয়ে উঠল তার জন্য কাল। সে পুরোপুরি ঘুরে দাঁড়াবার বা মাথা তোলার সুযোগও পেল না। মাথার উপর দিয়ে যেন একটা বিশাল ভোঁতা কিছু তীব্র গতিতে নেমে এলো। একটা
একটা ভারী বস্তুর আঘাত তার মাথার বাম পাশে পড়ল। আঘাতটা এত প্রবল ছিল যে নীরেনের মনে হলো তার মাথার খুলি যেন দু টুকরো হয়ে গেল। তীব্র ব্যথায় তার চোখ কপালে উঠল। শেষ যে জিনিসটা সে দেখতে পেল তা হলো সুশীলার সেই বীভৎস হাসি, যা যেন তার দিকে তাকিয়ে আরো বিকৃত হয়ে উঠছিল। তারপর তার চারপাশ দ্রুত কালো হয়ে গেল, পৃথিবী ঘুরে গেল এবং সে মেঠো পথে নরম ধুলোয় নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল। কতক্ষণ সে অচেতন ছিল তা নীরেন জানে না। যখন তার চেতনা ফিরল তখন তার মাথার মধ্যে এক ভোঁবো শব্দ চলছিল। তার কপাল থেকে চিবুক পর্যন্ত একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। সে ধীরে ধীরে চোখ খুলল। প্রথমটায় সবকিছু আবঝা লাগলেও ধীরে ধীরে পরিবেশটা স্পষ্ট হলো। চারিদিকে আগুনের মৃদু আলো, শুকনো কাঠ পোড়ার তীব্র গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে পোড়া মাংস আর ধূপের একটা অদ্ভুত বোটকা মিশ্রণ। সে চোখ মেলে দেখল সে কোনো মেঠো পথে নেই। তার আশেপাশে কেবল ছাই, আতপোড়া কাঠ আর ইতস্তত ছড়িয়ে থাকা শুকনো খুলি ও হাড়গোড়। সে এক শ্মশানের মাঝখানে শুয়ে আছে। এক পাশে একটা জীর্ণ রক্ত বন্যা দেবীর মূর্তির সামনে তার সেই বন্ধু অভয় বসে আছে। অভয়ের বিশাল ছায়াটা আগুনের আলোয় আরও দীর্ঘ ভয়ঙ্কর দেখাচ্ছে। তার চোখ জ্বলছে আর সে মাটি দিয়ে তৈরি একটা ছোট পাত্র থেকে কালো রঙের কিছু একটা নিয়ে দিকে দিকে জ্বলা হোমের আগুনে ছুঁড়ে দিচ্ছে। সেই বস্তুটা আগুনে পড়তেই একটা কটু গন্ধ বেরোচ্ছে, আর অভয় গভীর স্বরে বিড়বিড় করে কোনো এক দুর্বোধ্য মন্ত্র আওড়াচ্ছে। মন্ত্রগুলো তার কানে পৌঁছালেও তার অর্থোদ্ধার করা নীরেনের পক্ষে সম্ভব হলো না। আতঙ্কে নীরেন উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। সে সর্বশক্তি দিয়ে হাত পা সরাবার চেষ্টা করতেই অনুভব করলো তার শরীরটা নড়ছে না। সে দ্রুত চোখ নামিয়ে দেখলো তার কোমর এবং গলা একটা পুরনো মোটা বলির কাঠের মধ্যে শক্ত করে আটকানো, কাঠটা মাটিতে পুঁতে রাখা, আর তার শরীরটাকে অদ্ভুতভাবে সোজা করে রাখা হয়েছে। সে যত নড়ছে কাঠটা ততই তার চামড়ায় ঘষা খাচ্ছে। নীরেন চমকে উঠল। ঠিক তখনই তার সামনে এক বিকট শব্দে অট্টহাসি শুরু হলো। সে ঘাড় ঘুরিয়ে দেখল তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে সুশীলা। তবে এখন সে আর উল্টো হেঁটে আসছে না। সে সোজা হয়ে দাঁড়িয়ে, পরনে সাদা শাড়ি, কিন্তু তার মুখটা যেন সম্পূর্ণ পাল্টে গেছে। তার চোখ দুটো বড় বড়, লালচে, আর তার ঠোঁট যেন কান পর্যন্ত চিরে গেছে দাঁতের পাটি সম্পূর্ণ পেরিয়ে। দাঁত বিকশিত করে সে এমনভাবে হাসছে যে নীরেনের মনে হলো এই হাসি তার হৃদস্পন্দন থামিয়ে দেবে। অভয়ের গম্ভীর কণ্ঠস্বর শ্মশানের নিস্তব্ধতা ভঙ্গ করল। সে মন্ত্রপাঠ থামিয়ে সুশীলার দিকে তাকিয়ে বলল, আহা, এত অধৈর্য হোস নে। তোকে বলেছিলাম রক্ত দেব, এই যে তোর সামনেই বাধা আছে। অপেক্ষা কর, আজ এই বলির পরই তুই তোর প্রসাদ পাবি, তোর খিদে মিটবে। সুশীলার হাসি যেন আরো ভয়াবহ, আরো পৈশাচিক হয়ে উঠল। সে তার দীর্ঘ নৌকোয়ালা হাতটা নীরেনের দিকে এগিয়ে আনলো, আর নীরেন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো তার অন্তিম মুহূর্ত আসন্ন। এরপর কি হবে? নীরেন কি পালাতে পারবে, নাকি অভয়ের বলি হবে? আকাশ পানে চেয়ে দেখলাম বৃষ্টির সম্ভাবনা প্রবল, তাই আর দেরি করলাম না। কিশোরীর সাথে অনেক দিন ধরেই কথা হচ্ছিল তারানাথের বাড়ি যাওয়া নিয়ে। কিভাবে যে অনেক দিন ওনার কাছে যাওয়া হয়নি সে কথা আমরা জানি। তাই আর কাল বিলম্ব না করে অফিস ফেরত পথেই ট্রাম ধরে ওনার বাড়ি মঠ লেনের উদ্দেশ্যে রওনা দিলাম। মঠ লেনে পৌঁছে তারানাথের পছন্দের পাশিংশ কিনে নিয়ে আমরা যখন ওনার বাড়ির দিকে পদার্পণ করলাম তখন আকাশ ঘন কালো মেঘে পুরো ঢেকে গিয়েছে। দরজার বাইরে দেখি ঠাকুরমশাই আকাশের দিকে তাকিয়ে আছেন। আমাদের দেখে মৃদু হেসে বললেন, ও, তোমরা এসেছো? যাক, খুব ভালো লাগলো। সারাদিন বাড়িতে একাই থাকি, একদম ভালো লাগে না। তোমরা এলে দুটি গল্প করে বাঁচবো। খুব ভালো ঠাকুরমশাই, চলুন ভিতরে যাওয়া যাক। আমরা তিনজনে ভিতরে ঢুকলাম। ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়ের পর একজন ঠিক কাজের লোক রেখেছেন।
সে আমাদের চা বিস্কুট দিয়ে গেল। ছেলেটি চলে যেতেই আমরা ওনার দিকে বাড়িয়ে দিলাম পাসিংশোর প্যাকেট। প্যাকেট দেখে ওনার চোখ জোড়া জল করে উঠল। কিশোরী স্বভাববশত ফস করে জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, আপনার মুখেই আপনার অনেক মক্কেলের নাম শুনেছি। আপনার নাকি অনেক বন্ধুবান্ধব ছিল, যাদের ভাগ্যের লেখা দেখে অনেক উপকার করেছিলেন। ফাঁকা সময় তারা আসেন না? ঠাকুরমশাই হালকা হেসে বললেন, কেউ প্রকৃত বন্ধু নয় কিশোরী, সকলেই স্বার্থর কারণেই আসতো। বন্ধু শব্দটার প্রতি বিশ্বাস আমার তেমন নেই। হ্যাঁ, আমার এই বৈঠকখানায় আগে লোকারণ্য হয়ে থাকতো, অনেককেই উপায় বাতলে দিয়েছি। তবে একবার তেমন একটা ঘটনা ঘটেছিল যে সেই ঘটনার কথা আমি আজ অবধি ভুলতে পারিনি। কী ব্যাপার ঠাকুরমশাই, খুলে বলুন তো। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, হ্যাঁ, তখন সবে মঠ লেনে এসে ঘাঁটি গেড়ে বসেছি। চারির জন্ম হয়নি। টিনের সাইনবোর্ড পিটিয়ে আমি সবে ওই লেখাটা লিখেছি। মাঝে সাঝে দুই একটা খদ্দের আসে, যৎ সামান্য জোটে আমার খরচাপাতি। কিন্তু একদিন আমার কাছে এলেন এক মাঝ বয়সী দম্পতি। তখন আমি একটা কুষ্টি লেখার কাজে মগ্ন। সন্ধ্যার সময় হঠাৎ দরজার বাইরে মৃদু টোকা পড়ল। টোকা পড়তেই দেখলাম দুইজন আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, কিছুটা ভয় তাদের চোখে মুখে। কলকাতা শহরে অমন বেশভূষা পরিহিত মানুষ খুব কম দেখেছি। ওরা আমার কাছে এলেন, তারপর ব্যক্তিটি আমার পায়ে প্রণাম করলেন। আড়ষ্ট কণ্ঠে বললেন, এইটা কি তারনাথ জ্যোতির্বিদ্যার বাড়ি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? আসুন, আগে আসন গ্রহণ করুন। আপনার সমস্যার কথা আমাকে খুলে বলুন। লোকটি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠাকুরমশাই, আমাদের ছেলে নীরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি কিছু একটা করেন তাহলে বড়ই উপকৃত হই। আমাদের সে ভিন্ন আর কেউ নেই। আমাদের ছেলেটা যে কোথায় আছে কে জানে। আমি বললাম, কিন্তু আপনার ছেলে যদি নিখোঁজ হয় তাহলে আমার কি করবার আছে? আপনি থানায় গিয়ে পুলিশকে জানান। চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে তাঁর স্ত্রী বললেন, আমাদের ছেলে যে আমাদের স্বপ্নে এসে বলে গেছে সে ভালো নেই। তার আত্মা যদি শান্তি না পায় তাহলে সে অমাবস্যার রাতে এসে আমাদের কাউকে নিয়ে যাবে। একই স্বপ্ন আমরা দুইজনেই দেখেছি যে প্রতি রাতে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছে যাই যে স্থান আমাদের সম্পূর্ণ অপরিচিত। আর ওইখানে গেলেই আমি শুনতে পাই আমার খোকার কণ্ঠস্বর। সে চিৎকার করে আমাকে ডাকে, মা মা বলে ডাকে। আমি যখন তাকে খুঁজতে যাই তখন আমি এবং আমার স্বামী উভয়ই পথ হারিয়ে যাই। এরপর দেখি আমাদের সামনে এক বিরাট দেহী তান্ত্রিক আমার খোকাকে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ জোড়া যেন দপদপ করে জ্বলছে, আর একটা অবয়ব আমার স্বামীর গলা টিপে অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি তো ভয় পেয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাই। তখন আমার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস পড়ে এবং বলে, মা, এইখানেই আছি আমি। পিছনে ফিরে দেখি আমার কাঁধের উপর একটা সাদা হাত। ওই স্বপ্ন দেখেই আমার ঘুম ভেঙে যায়। স্ত্রীলোক কথাটা বলে আবার চোখের জল ফেলতে লাগলেন। তাকে সান্ত্বনা দিয়ে তার স্বামী বললেন, আহা সুজলা, তুমি এরকম ভেঙে পড়ছো কেন? আমাদের ঠাকুরমশাইয়ের কাছে যখন চলে এসেছি তখন নিশ্চিন্ত থাকতে পারো। অবিচলিতভাবে আমি তাঁদের দিকে তাকালাম। আমার কাজটা যে নেহাত সহজ নয় তা বুঝতে পারছিলাম। তাদের চোখে মুখে যে ভয় আর অসহায়তা তা গভীর কিছু ঘটনার ইঙ্গিত দিচ্ছে। আমি গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের ছেলের নাম কি বললেন? লোকটি কপালে ভাঁজ ফেলে বললেন, নিরঞ্জন ঠাকুরমশাই, তবে আমরা আদর করে তাকে নীরেন বলে ডাকি।
আমি মাথা নাড়লাম। এরপর সরাসরি মূল প্রসঙ্গে ঢুকলাম। নীরেন, সে কোথায় গিয়েছিল? শেষ কবে তাকে আপনারা দেখেছিলেন? স্পষ্ট করে বলুন তো। গভীর দীর্ঘশ্বাস ফেলে লোকটি বলতে শুরু করলেন। মাসখানেক আগে কালী পুজোর আগের দিন নীরেন বায়না ধরেছিল তার বন্ধু অভয়ের বাড়িতে নাকি খুব বড় করে কালী পুজো হয়। অভয়রা থাকে পলাশনগর গ্রামে, খুব সামান্য দূরত্ব আমাদের গ্রাম থেকে। নীরেন ওইখানেই পুজো দেখতে যেতে চেয়েছিল। আমরাও প্রথমে বারণ করিনি। ও এক রাতের জন্যই গিয়েছিল। বলেছিল পুজো দেখেই পরের দিন সকালে ফিরে আসবে, কিন্তু সে ফিরল না। স্ত্রীর দিকে একবার তাকিয়ে কথা থামিয়ে তিনি আবার শুরু করলেন। আমরা 2 দিন অপেক্ষা করলাম। ভাবলাম হয়তো পুজোর ভিড়ে দেরি হচ্ছে, কিন্তু 3 দিনের মাথায় আমরা ভয় পেয়ে যাই। সোজা অভয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি সে এক ভয়ঙ্কর অবস্থা ঠাকুরমশাই। বাড়িটা ভগ্নপ্রায়, বড় বড় আগাছা আর লতাপাতায় ঢেকে গেছে চারিদিকে। তালা ঝুলছে দরজায়। মনে হলো যেন বহু বছর ধরে সেই বাড়িতে কেউ থাকে না। আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করলাম, তারা বলল ওই বাড়িতে নাকি বহুদিন আগেই কেউ থাকতো না। অভয় নামেও কাউকে তারা চেনে না। লোকটির কথা শেষ হওয়ার আগেই সুজলা ব্যাকুল হয়ে উঠলেন। তার গলা ধরে এলো। আমার নীরেন কোথায় ঠাকুর মশাই? আমার বুকের মানিক, সে কি বেঁচে আছে? এইটুকু বলে দিন, শুধু এইটুকু বলে দিন। বলতে বলতে মহিলা প্রায় কেঁদে উঠলেন। আমি শান্ত গলায় বললাম, ভেঙে পড়বেন না মা, আমি সব দেখছি। আমি চোখ বন্ধ করে আমার তন্ত্রের পুঁথিটার দিকে মনোনিবেশ করলাম। এই ধরনের ঘটনা শুধু পুলিশ আদালতের মাধ্যমে ফয়সালা করা যায় না, এর গভীরে অন্য কোনো শক্তি কাজ করছে। আমি আমার তন্ত্র সাধনার মাধ্যমে ধ্যানে বসলাম। চারিপাশের সব শব্দ যেন দূর হয়ে গেল। শুধু শুনতে পেলাম গভীর এক গুঞ্জন। ধীরে ধীরে একটি আবছা ছবি আমার সামনে ফুটে উঠল। একটি যুবক, নীরেন। সে কোনো এক অজানা কারণে আটকে পড়েছে। তার চারিপাশে ঘন অন্ধকার। গভীর মনোযোগের সাথে আমি আমার শক্তি প্রয়োগ করলাম। কিছুক্ষণ পর চোখ খুলে আমি এক মুহূর্ত স্থির হয়ে রইলাম। আমার মুখ দেখে অবনী বাবু ও সুজলা দেবীর বুক কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, অবনী বাবু, আপনার ছেলে নীরেন সে আর বেঁচে নেই। কথাটা শুনে সুজলা দেবী একটা তীব্র চিৎকার করে উঠলেন। অবনী বাবুও যেন বজ্রাহত হলেন। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি বললাম, কিন্তু এটাই শেষ নয়। আপনাদের খোকার আত্মা বন্দী, সে মুক্তি হতে পারছে না। যে তন্ত্র সাধক তাকে বলি দিয়েছে, সে তার আত্মাকে নিজের কাজে লাগানোর জন্য আটকে রেখেছে। সেই কারণেই সে স্বপ্নে এসে আপনাদের দেখা দিচ্ছে। সে বারবার মুক্তি চাইছে, তাই তার আত্মা আপনাদের বাড়ির উপর আঘাত হানার চেষ্টা করছে। যত দ্রুত সম্ভব এর একটা বিহিত করতে হবে। আমার শেষ কথাটা সুজলা দেবী অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন, তবে কি ওই তান্ত্রিকের কাজ এটা? আপনি কি তাকে মুক্ত করতে পারবেন ঠাকুর মশাই? আমি কিছুক্ষণ স্থির হয়ে সুজলা দেবীর দিকে তাকিয়ে রইলাম। তার চোখে এখন ভয় নয়, বরং একটা শেষ আশা ঝিকমিক করছে। পারবো না, মুক্তি তাকে দিতেই হবে। কিন্তু এই কাজ করতে গেলে আমার শক্তি এবং আপনাদের সাহস দুটোই প্রয়োজন। সেই তান্ত্রিকের প্রভাব এত সহজে কাটানো যাবে না। সে একজন সাধারণ গুণী নয়, তার তন্ত্র সাধনার জোর আছে। এই কারণেই সে নীরেনের মতো নির্দোষ যুবকের জীবন বলি দিয়ে তার আত্মাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে। আমি অবনী বাবুর দিকে তাকালাম, যিনি তখনও হাঁটু গেড়ে বসে আছেন। অবনী বাবু, আপনাদের ছেলে নিখোঁজ হওয়ার পর তোমরা পুলিশকে কি কিছু জানিয়েছিলে? অবনী বাবু দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। না ঠাকুরমশাই, প্রথমে তো ভেবেছিলাম কোথাও আটকে গেছে। পরে যখন ওই ভগ্নপ্রায় বাড়ি দেখলাম, তখন আমাদের মনে হলো এ শুধু স্বাভাবিক ঘটনা নয়। তাই আপনার কাছেই এলাম। এখন বুঝছি ভুল করিনি। ঠিক করেছ।
কারণ এই ধরনের ঘটনার ফয়সালা পুলিশের পক্ষে করা সম্ভব নয়। এখানে লড়তে হবে অশুভ শক্তির সাথে শুভ শক্তির। আমি আমার তন্ত্রের পুঁথিটা হাতে নিলাম। আমার গণনা বলছে এই তান্ত্রিকের ডেরা খুব বেশি দূরে নয়। অভয়ের যে ভগ্নপ্রায় বাড়ির কথা আপনারা বললেন, সেইখানেই তার ঘাঁটি। সে অভয়ের নাম ব্যবহার করে নীরেনকে ফাঁদে ফেলেছিল। এই মুহূর্তে নীরেনের আত্মা ওইখানেই বন্দী। অবনীবাবু উঠে দাঁড়ালেন, তার চোখে সামান্য আগুন। তাহলে এখন কি করতে হবে ঠাকুরমশাই? আপনি নির্দেশ দিন। আমার ছেলেকে যদি শান্তি দিতে পারি তবে আমার সর্বস্ব ত্যাগ করতেও রাজি। আমি স্থিরভাবে বললাম, নীরেনের আত্মার মুক্তি এবং সেই তান্ত্রিককে তার পাপের শাস্তি দিতে গেলে আমাকে ওই পলাশনগর গ্রামের অভয়ের বাড়িতে যেতে হবে। সেইখানে গিয়েই আমাকে তন্ত্রের মাধ্যমে সেই অশুভ শক্তির সাথে মোকাবিলা করতে হবে। সুজলা দেবী আমার হাত ধরে কাতর স্বরে বললেন, ঠাকুর মশাই, আপনি সেখানে একা যাবেন? আমরা আমরা কি কোনো কাজে আসবো না? আপনাদের সাহায্য আমার লাগবেই, তবে আপনারা সরাসরি লড়াইয়ে অংশ নেবেন না। আপনারা আমাকে পথ দেখাবেন। আর সবচেয়ে জরুরি হলো আপনাদের মানসিক জোর ধরে রাখতে হবে। যে মুহূর্তে আপনাদের বিশ্বাস দুর্বল হবে সেই মুহূর্তে তান্ত্রিক তার শক্তি প্রয়োগ করবে। আপনারা প্রস্তুত হন। আজ আর দেরি করা যাবে না। আমি কিছু বিশেষ প্রস্তুতি নেব। রাতেই আমাদের যাত্রা শুরু করতে হবে। আমি ঘরের এক কোণে রাখা একটা লাল কাপড়ের পুঁটুলি খুলে নিলাম। তার মধ্যে ছিল আমার তন্ত্রের উপকরণ, একটা পুরনো তামার লণ্ঠন, কিছু শুকনো রুদ্রাক্ষের মালা আর সামান্য শুদ্ধ ভস্য। অবনীবাবু আর সুজলা দেবীর চোখে মুখে এখন ভয়ের চেয়ে প্রতিজ্ঞা বেশি স্পষ্ট। অবনীবাবু বললেন, আপনি যখন সঙ্গে আছেন তখন আমরা ভয় পাবো না ঠাকুরমশাই। আপনি চলুন, আমরা আপনাকে পথ দেখাবো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার মনে হলো একটা ভয়ানক খেলা শুরু হতে চলেছে, যে খেলার শেষ পরিণতিতে হয়তো আমি এক নতুন সত্যের মুখোমুখি হব, যা আমার জীবনের ধারা পাল্টে দেবে। একটা গভীর শীতল নিঃশ্বাস ফেলে বললাম, আপনাদের সাহস দেখে আমি খুশি হলাম অবনীবাবু, তবে বড় কাজে তাড়াহুড়ো চলে না। তান্ত্রিকের শক্তি বুঝতে গেলে আমাকে প্রথমে তার আঘাতের স্থান চিনতে হবে। নীরেনের আত্মা আপনাদের বাড়িতে আঘাত আনার চেষ্টা করছে, তাই আমার প্রথম গন্তব্য পলাশনগর নয়, আপনাদের নিজেদের বাড়ি। আমাদের বাড়ি? অবনীবাবু অবাক হলেন। হ্যাঁ, আমি এক আধ রাত আপনাদের বাড়িতে থাকব। সেখানেই আমি আমার তন্ত্রের মাধ্যমে দেখতে চাইব ঠিক কী ধরনের শক্তি আপনাদের ওপর চেপে বসে আছে। তান্ত্রিকের প্রেরিত অশুভ শক্তি আপনাদের বাড়িতে কিভাবে ঘিরে রেখেছে তা না বুঝলে পলাশনগরে গিয়েও কাজ হাসিল হবে না। সুজলা দেবী সভয়ে বললেন, যদি আবার স্বপ্নে এসে ভয় দেখায়? ভয় পাবেন না মা, এবার আমি তোমাদের সঙ্গে থাকব। আমি থাকাকালীন আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু কিছু অশুভ ঘটনার মুখোমুখি হতে পারে। আপনাদের শুধু স্থির থাকতে হবে। সেই রাতেই আমরা রওনা দিলাম। অন্ধকার রাস্তা আর চারপাশের ঘন জঙ্গল ভেদ করে যখন আমরা অবনীবাবুর পুরনো কিছুটা নির্জন বাড়িতে পৌঁছালাম, তখন প্রায় রাত গভীর। বাড়ির পরিবেশ থমথমে, যেন বাতাসও এখানে কথা বলতে ভয় পায়। আমি আমার পুজোর জায়গা তৈরি করলাম। অবনীবাবু আর সুজলা দেবী আমার ঘরে ঢোকার ভয়ে সিটিয়ে আছেন। রাত 2টো, চারদিকে পিন পতন নীরবতা। হঠাৎ দরজার বাইরে একটা তীক্ষ্ণ করুণ বিড়ালের কান্নার আওয়াজ শোনা গেল, ঠিক যেন কোনো শিশু কাঁদছে। কান্নাটা দরজার কাছে এসে ঘুরপাক খাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। সুজলা দেবী ভয়ে ফুঁপিয়ে উঠলেন। ঠাকুর মশাই, ওটা কিসের শব্দ? চুপ করুন, এ হলো তান্ত্রিকের প্ররোচন, শুনুন। কান্নার শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি দরজা খুলে বাইরে তাকালাম। আবছা অন্ধকারে কিছু দেখা গেল না, শুধু একটা কালো লোমের ছায়া দ্রুত বাড়ির কোণে মিলিয়ে গেল।
আমি বললাম, এটা কোনো সাধারণ বিড়াল নয়, এটা অশুভ শক্তির বাহন। এরা সতর্ক করছে, আমরা এসে গেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অবনীবাবু বাইরে বারান্দায় এসে থমকে গেলেন। তিনি ফিসফিস করে সুজলা দেবীকে ডাকলেন। আমি আমার পুজোর ঘর থেকে বেরিয়ে এলাম। দরজার ঠিক সামনে যেখানে কাল রাতে বিড়ালটা কাঁদছিল, সেখানে পড়ে আছে তার দেহ। একটা হাড়গোড় বেরিয়ে আসা বিভৎস কালো বিড়াল, কিন্তু তার দেহটা স্বাভাবিকভাবে মরা নয়। মনে হচ্ছে যেন কেউ তার ঘাড়টা পিছনের দিকে মুচড়ে দিয়েছে। তার মাথাটা প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। তার মুখটা দরজার দিকে তাকিয়ে, যেন শেষ মুহূর্তে সে আমাদের দেখছিল। সুজলা দেবী চিৎকার করে উঠলেন। এ কি, এ যে সেই বিড়াল! আমি গম্ভীর মুখে বললাম, হ্যাঁ, তান্ত্রিক বুঝতে পেরেছে তার বাহন কাজ করতে পারছে না, তাই সে নিজেই তাকে বলি দিয়েছে আমাদের একটা বার্তা দেওয়ার জন্য। এটা ভয় দেখানোর চেষ্টা, কিন্তু এর মধ্যেই তার দুর্বলতা লুকিয়ে আছে। সেই রাতে আমি গভীর ধ্যানে মগ্ন ছিলাম। রাত তখন প্রায় 3টে। হঠাৎ একটা তীব্র আর্তনাদটা অবনীবাবুর ঘর থেকে এসেছে। আমি মুহূর্তের মধ্যে আমার ত্রিশূল হাতে নিয়ে বেরিয়ে এলাম। সুজলা দেবী পাগলের মতো তার ঘরের দিকে ছুটে যাচ্ছিলেন। আমার স্বামী, আমার স্বামী, ঠাকুর মশাই, আমার স্বামী কিছু হলো। আমরা অবনীবাবুর ঘরে ঢুকলাম। ঘর ফাঁকা, এলোমেলো, জানালাটা ভেজানো, কিন্তু একটা শীতল হাওয়া আসছে। কুয়োর ধার। আমি দ্রুত বললাম, এক্ষুনি চলুন। বাড়ির পিছনে যেখানে পুরনো কুয়োটা আছে, আমরা দ্রুত সেখানে পৌঁছালাম। লণ্ঠনের আলোয় যা দেখলাম, তাতে সুজলা দেবীর গলা থেকে আর কোনো শব্দ বের হলো না। কুয়োর একদম ধারে যেখানে সামান্য পিছল মাটি, সেখানে অবনীবাবুর জ্ঞানহীন দেহ পড়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো খোলা কিন্তু স্থির, যেন তিনি কোনো ভয়ানক দৃশ্য দেখেছেন। তার গলার কাছে একটি গাঢ় লালচে দাগ। মনে হলো কোনো অদৃশ্য হাত তাকে সজোরে চেপে ধরেছিল। আমরা ধরাধরি করে অবনীবাবুকেও ঘরে নিয়ে এলাম। আমি আমার মন্ত্রপুত জল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফেরার পর অবনীবাবু ভয়ে কাঁপছেন। তিনি ভাঙা গলায় বললেন, ঠাকুরমশাই, আমি আমি দেখেছি একটা ছায়া, নীরেন, সে আমাকে ডাকছিল, বাবা কুয়োর দিকে এসো, মাটির নিচে, আমি এখানে আছি। আর আর তখনই একটা ঠান্ডা হাত আমার গলা টিপে ধরছিল। আমি স্থির হয়ে বললাম, ঠিক আছে, আমি থাকতে এই বাড়িতে আপনি আর কোনো প্রকার ভয় পাবেন না। বিষয়টা আমি দেখছি। আমি অবনীবাবুর কাঁপতে থাকা দেহর দিকে তাকালাম। তার গলার লালচে দাগটা গভীর ছিল। তান্ত্রিক আর দেরি করতে চাইছে না। সে সরাসরি আঘাত হানছে এবং নীরেনের আত্মাকে ভয় দেখাচ্ছে। আমি জোরের সাথে বললাম, আর কোনো কথা নয়, আমি থাকতে এই বাড়িতে আপনি আর কোনো প্রকার ভয় পাবেন না। বিষয়টা আজ রাতেই শেষ করতে হবে। তান্ত্রিকের এই আঘাত আর মেনে নেওয়া যায় না। আমি অবনীবাবুকে বিশ্রাম নিতে বললাম এবং সুজলা দেবীকে তার পাশে থাকতে নির্দেশ দিলাম। এরপর আমি আমার তন্ত্রের পুঁটলি থেকে বিশেষ শুদ্ধ ভস্য বের করলাম। তামার লণ্ঠনটা হাতে নিয়ে আমি বাড়ির চারদিকে হাঁটতে শুরু করলাম। ওই বাড়ির প্রতিটা কোণে, প্রতিটি দরজায়, প্রতিটি জানলায় আমি মন্ত্র পড়তে লাগলাম। হে শক্তি, রক্ষা করো। হে মহাশক্তি, বন্ধন করো। অশুভের প্রবেশ নিষিদ্ধ। মন্ত্রের মাধ্যমে আমি বাড়ির চারিদিকে একটা সুরক্ষা গণ্ডি তৈরি করলাম। এই গণ্ডি কোনো সাধারণ সীমারেখা নয়, এটা হলো তন্ত্রের কঠিন বন্ধন, যা অশুভ শক্তিকে বাড়ির ভেতরে ঢুকতে দেবে না। গণ্ডি তৈরি করার সময় আমি অনুভব করলাম বাইরে একটা চাপা ক্রুদ্ধ গর্জন, যেন কেউ ভেতরে ঢোকার জন্য তীব্র চেষ্টা করছে, কিন্তু বাধা পেয়ে পিছিয়ে যাচ্ছে। শেষ রাতে আমি আমার আসন গ্রহণ করলাম। সারা রাত ধরে আমি কেবল তান্ত্রিকের অবস্থান এবং তার শক্তির প্রকৃতি বোঝার চেষ্টা করলাম।
ভোরের আলো ফুটতেই সেই অশুভ গুঞ্জন স্তব্ধ হয়ে গেল। সুরক্ষার গণ্ডি অটুট রইল। সকাল হলো। অবনীবাবু এবং সুজলা দেবী অবাক হয়ে দেখলেন তারা দুজনেই গভীর নিশ্চিন্তে ঘুমিয়েছেন, যা গত 1 মাসে তাদের ভাগ্যে জোটেনি। অবনীবাবু উঠে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আপনি আপনি কি করলেন ঠাকুরমশাই? আজ রাতে কোনো ভয় পাইনি, কোনো শব্দও নেই, কোনো চিৎকারও নেই। গণ্ডি তৈরি করে দিয়েছি অবনীবাবু। আপাতত এই বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। এটা শুধু ক্ষণিক সময় পাওয়ার জন্য। নীরেনের আত্মা এখনো মুক্তি পায়নি এবং তান্ত্রিকও বহাল তবিয়তে আছে। আমি আমার তন্ত্রের সরঞ্জাম গুছিয়ে নিলাম। এইবার আমাকে যেতে হবে সেই শেষ গন্তব্যে। সেইখানে গেলেই সব সমস্যার মূল জানতে পারা যাবে। সুজলা দেবী আমার দিকে ফ্যাকাশে মুখে তাকালেন। কিন্তু কি আছে সেখানে ঠাকুর মশাই? নীরেনের আত্মার মুক্তি এবং আমার মুখোমুখি হতে হবে সেই তান্ত্রিকের সাথে। অবনীবাবুও ওনার স্ত্রীকে বিদায় জানিয়ে বাড়ির জয়নগর গ্রামের দিকে রওনা দিলাম। এখন দিন, রোদ ঝলমল করছে, কিন্তু আমার মনের ভেতরে গভীর মেঘ জমে আছে। কিছুক্ষণের মধ্যেই আমি জয়নগর গ্রামে পৌঁছালাম। গ্রামটা বেশ পুরনো, কিন্তু অভয়ের সেই ভগ্নপ্রায় বাড়ির কথা কেউ যেন জানেই না। আমি একজন বৃদ্ধ গ্রামবাসীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইখানে অভয় নামে কেউ থাকতো যার একটা ভাঙা পুরনো বাড়ি আছে যেখানে পুজো হতো? বৃদ্ধ লোকটি অনেকক্ষণ কপালে হাত দিয়ে চিন্তার ভান করে বলল, অভয় না তো, আমি তো এ গ্রামে 3 পুরুষ ধরে আছি। অভয় নামে কাউকে চিনি না। তবে হ্যাঁ, গ্রামের বাইরে একটা দিক আছে যেখানে একটা পুরনো শ্মশানকালীর স্থান ছিল। জায়গাটা বহুকাল পরিত্যক্ত। তার কাছে একটা ভাঙা বাড়ি অবশ্য আছে, কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না। বৃদ্ধ আমার দিকে তাকালেন। আমি বুঝতে পারলাম এটাই সেই বাড়ি। তান্ত্রিক অভয় নামের আড়ালে নীরেনকে ওই শ্মশান সংলগ্ন পরিত্যক্ত বাড়িতে নিয়ে গেছিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার মনে যা সন্দেহ ছিল সেটাই সত্যি। সেই শ্মশানকালীর স্থানটাই আমার গন্তব্য। বৃদ্ধ গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি শ্মশান সংলগ্ন সেই পরিত্যক্ত স্থানের দিকে রওনা হলাম। রোদ তখন মধ্য গগনে, কিন্তু জয়নগর গ্রামের শেষ প্রান্তে পৌঁছাতেই পরিবেশটা বদলে যেতে শুরু করলো। প্রকৃতির রং যেন ফিকে হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল এক পুরনো মাংস পচা গন্ধে। গ্রামের সাধারণ জনবসতি শেষ হওয়ার পর একটা ছোট এঁকে বেঁকে যাওয়া মেঠো পথ শুরু হয়েছে। পথের দুধারে গজিয়ে ওঠা শুকনো আগাছা আর কণ্টকময় ঝোপঝাড় স্পষ্ট জানান দিচ্ছে বহুকাল এই পথে কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। দূরে একটা উঁচু ভাঙাচোরা পাঁচিলের অংশ দেখা যাচ্ছে। শৈত বটগাছের মতো সেটা সময়ের নীরব সাক্ষী। আমি যখন প্রায় শ্মশানের কাছে, তখন স্পষ্ট অনুভব করলাম একটা তীব্র নেতিবাচক শক্তি আমার দিকে ধেয়ে আসছে। এটা নীরেনের অস্থির আত্মা নয়, এটা আরও কিছু, আরও বেশি সংগঠিত এবং ক্ষমতাবান। আমার প্রথম অনুমান ছিল অভয় একজন তান্ত্রিক। এখন নিশ্চিত হলাম সে একজন শক্তিশালী কালো জাদুর অধিকারী। সামনে একটা বিশাল বটগাছ, যার অজস্র ঝুড়ি মাটির গভীরে প্রবেশ করে এক ভীতিপ্রদ আবহের সৃষ্টি করেছে। তারই ছায়ায় একটা ছোট জীর্ণ মন্দির। এটাই শ্মশানকারীর স্থান। মন্দিরের কাঠামো প্রায় ভেঙে পড়েছে। বিগ্রহের স্থানে শুধু একটা কালো পাথরের খণ্ড পড়ে আছে, সেটাও শ্যাওলায় ঢাকা। তার পাশেই একটা ভগ্নপ্রায় পুরনো বাড়ি। বাড়ির কাঠামোটি প্রস্তুত, চারিদিকে পুরনো ইটের দেয়াল, কিন্তু ছাদের বেশিরভাগ অংশ ধসে পড়েছে। ভেতরের অন্ধকার যেন দিনের আলোকেও গ্রাস করছে। এই বাড়ি অভয়ের গোপন আস্থানা, যেখানে সে নীরেনকে আটকে রেখেছিল। আমি আমার ঝুলির ভেতর থেকে একটি রুদ্রাক্ষের মালা বের করে কপালে ঠেকিয়ে মন্ত্র পাঠ করলাম। এটা এক প্রকার শুদ্ধিকরণের মন্ত্র।
যা পরিবেশের নেতিবাচক প্রভাব থেকে আমাকে সুরক্ষিত রাখবে। নিশাচরেরা আজ তাদের ডেরায় দিনের আলোয় ধরা দেবে। নিজেকেই বললাম আমি। রুদ্রদ্বার দ্বারা বাড়ির দিকে এগোতেই একটা চাপা গুঞ্জন আরও জোরালো হলো। এটা কোনো আওয়াজ নয়, এটা হলো শক্তির কম্পন, যেমন দুটো বিশাল পাথর পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বুঝলাম তান্ত্রিক আমার উপস্থিতি টের পেয়েছে এবং সে প্রস্তুত। বাড়ির প্রধান দরজাটি কাঠের, কিন্তু সেটার ওপর আঁকা আছে নানান বিভৎস তান্ত্রিক চিহ্ন। শুকনো রক্ত আর সিঁদুরের প্রলেপ সেই চিহ্নগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আমি দরজায় হাত রাখতেই বিদ্যুৎ ঝলকের মতো এক তীব্র ঝাঁকুনি অনুভব করলাম। খুব কঠিন বন্ধন, সাধারণ মন্ত্রে এই কপাট খুলবে না। আমি চোখ বন্ধ করলাম। আমার চারপাশে প্রকৃতি প্রদত্ত পঞ্চভূতকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম আহ্বান করলাম। আমার শরীরের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুললাম এবং এক বিশেষ বীজমন্ত্র উচ্চারণ করে দরজার দিকে হাত বাড়ালাম। আমার হাতে থাকা ত্রিশূল থেকে তীব্র হলদে আলো নির্গত হলো, যা সরাসরি দরজার তান্ত্রিক বন্ধনের ওপর আঘাত হানল। মুহূর্তে সেই বিভৎস চিহ্নগুলো যেন ঝলসে উঠল, আর ভেতর থেকে একটা তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক চিৎকারের মতো শব্দ ভেসে এলো। কড়কড় ধরাস। কাঠের পুরনো দরজার মাঝখান থেকে ফেটে গিয়ে ভেঙে পড়ল। ভেতরের ভয়ঙ্কর অন্ধকার যেন উন্মুক্ত হয়ে গেল। দরজা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধূলিকণা আর পুরনো ইটের গন্ধের সঙ্গে মিশে এক তীব্র শীতল স্রোত বাইরে বেরিয়ে এলো, যা দিনের ঝলমলে রোদকেও যেন মুহূর্তে জমিয়ে দিল। ভেতরের ভয়ঙ্কর অন্ধকার উন্মুক্ত হতেই আমার চোখ স্থির হলো সেই ঘরের দিকে, যেখানে তান্ত্রিক অভয় তার কালো জাদুর জাল বুনে রেখেছে। চৌকাঠ পেরিয়ে বড় ঘরটিতে পৌঁছাতেই আমার প্রতিটি ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল। বাইরের রোদ এই ঘরে প্রবেশ করতে পারেনি, তাই সবকিছু মায়াবী গাঢ় অন্ধকারে ঢাকা। কিন্তু আমার তান্ত্রিক দৃষ্টিতে সবকিছু স্পষ্ট। ঘরের মাঝখানে ধুলো আর ভাঙা কাঠ পাথরের মাঝে মাটির ওপর আঁকা এক বিশাল তন্ত্রবৃত্ত। এটা কোনো সাধারণ আলপনা নয়। শুকনো রক্ত, কয়লা আর সম্ভবত ছাগলের চর্বি দিয়ে আঁকা এই বৃত্তের রেখাগুলো জ্যান্ত মনে হচ্ছে। বৃত্তের পরিধি জুড়ে অদ্ভুত সব মন্ত্রাক্ষর খোদাই করা, যা থেকে এখনো হালকা নীলাভ ধোঁয়া উঠছে। বৃত্তের ঠিক মধ্যখানে একটা ছোট বলির বেদির মতো স্থানে রাখা আছে নীরেনের কিছু ব্যক্তিগত জিনিস। একটি নোংরা ছেঁড়া কাপড়ের টুকরো, যা তার জামার অংশ, একগুচ্ছ কালো চুল যা একটা শুকনো হাড়ের ওপর জড়ো করা, এবং কিছু নখের কণা যেগুলো দেখতে শ্বেত পাথরের মতো সাদা হয়ে গেছে। এগুলো দেখে আমি বুঝতে পারলাম অভয় নীরেনকে সম্পূর্ণ বলি দেওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছিল। সে নীরেনের শরীরের অংশবিশেষ ব্যবহার করে এই শ্মশান তন্ত্র তৈরি করেছে, যাতে নীরেনের আত্মা কোনোভাবেই দেহবন্ধন বা স্থানবন্ধন অতিক্রম করে মুক্ত হতে না পারে। এগুলোই তন্ত্রে আত্মার শিকল বলা হয়। ঘরের এক কোণে 3টি প্রদীপ জ্বলছিল। অন্ধকারে ক্ষীণ হয়েও তারা ভয়ঙ্কর দৃশ্যটি আলোকিত করে রেখেছিল। হঠাৎ করেই আমার মনে হলো আমার শরীরের তাপমাত্রা যেন দ্রুত নেমে যাচ্ছে। ঘরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমে গেল এবং তখনই ঘটল সেই ঘটনা। তন্ত্রবৃত্তের ভেতর থেকে একটা তীব্র ঠান্ডা বাতাস ঘূর্ণির আকারে বের হতে শুরু করলো। বাতাসের সেই তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের কোণে রাখা জ্বলন্ত প্রদীপগুলো ফটফট করে নেমে গেল, যেন অদৃশ্য কোনো হাত তাদের শিখা নেবিয়ে দিল। ঘরটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হলো। আমার হাতে থাকা ত্রিশূলের হলদে আলো ছাড়া আর কোনো আলোর উৎস নেই। আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম তন্ত্রবৃত্ত এখনো সক্রিয়। তান্ত্রিক অভয় হয়তো দূরে কোথাও বসে তার এই যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করছে। এই বৃত্তটি কেবল একটা আঁকা ছবি নয়, এটা নীরেনের জীবন শক্তি আর আত্মার বন্ধন দশা। আমি আমার ঝুলির ভেতর হাত দিয়ে একটি ছোট শ্বেত চন্দন কাঠের টুকরো বের করলাম। আমার গুরুর আদেশ ছিল এই যন্ত্রটিকে নিষ্ক্রিয় করতে হলে শক্তি দিয়ে নয়, শুদ্ধি দিয়ে আঘাত হানতে হবে। আমি এক পা এগিয়ে
তন্ত্রবৃত্তের দিকে লক্ষ্য স্থির করলাম। আমার মাথায় তখন একটি চিন্তা, এই বৃত্তটি ভাঙলে নীরেনের আত্মা বা জীবন শক্তি এই বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং সেই মুক্ত শক্তি হয়তো তার দেহে বা এই পরিবেশে ফিরে আসার পথ খুঁজে পাবে। কিন্তু সঙ্গে সঙ্গেই অন্য একটা আশঙ্কা আমাকে সতর্ক করলো, যদি আমি অপরিকল্পিতভাবে এই বন্ধন ভেঙে দিই তবে নীরেনের অস্থির আত্মার হয়তো আরও বেশি ক্ষিপ্ত হয়ে এই গৃহে ধ্বংসলীলা চালাবে। তান্ত্রিক অভয় নিশ্চিতভাবেই এই বৃত্তের ভাঙার কৌশলের সঙ্গে কোনো পাল্টা ফাঁদ তৈরি করে রেখেছে। এখন কেবল সময় নয়, চাই সঠিক পদ্ধতি। নিজেকে মনে করিয়ে দিলাম আমি ত্রিকালদর্শী মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ঘরের মধ্যে শীতলতা বাড়তে শুরু করলো, মনে হলো যেন বরফ জমাট বাঁধছে। তন্ত্রবৃত্তের মাঝখান থেকে যে ঠান্ডা বাতাস বের হচ্ছে তার সঙ্গে মিশে আছে নীরেনের চাপা কান্না আর অভয়ের চাপা হাসি। আমি সেই ঠান্ডা বাতাসের মোকাবিলা করতে আমার শরীরের চারিদিক একটি মন্ত্রবেষ্টিত উষ্ণতার চক্র তৈরি করলাম এবং তন্ত্রবৃত্তকে স্পর্শ করার জন্য প্রস্তুত হলাম। কারণ আমি জানতাম এই শ্মশান তন্ত্রকে ভাঙা মানেই তান্ত্রিক অভয়কে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা জানানো, এবং এই ঘরের মধ্যেই হয়তো তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি ত্রিশূলের আলো দিয়ে চারপাশটা শেষবারের মতো দেখে নিলাম। দেওয়ালের এক কোণে একটা ছোট চামড়ার থলি পড়ে আছে, যা সম্ভবত নীরেনের ছিল। এই ঘরে আর বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। শ্মশানতন্ত্রকে ভাঙার আগে আমাকে তান্ত্রিক অভয়ের অবস্থান এবং তার পরিকল্পনার শেষ অংশটা জানতে হবে। এরপর এক মুহূর্ত দেরি না করে যত দ্রুত সম্ভব আমি সেই অন্ধকার শীতল আস্থানা থেকে বাইরে বেরিয়ে এলাম। যুদ্ধ স্থগিত। বাইরের রোদ ঝলমলে জগৎ তখনও অপেক্ষমান, কিন্তু আমার শরীর ও মন তখনও সেই ভেতরের শীতলতার প্রভাবে ভারাক্রান্ত। পলাশনগর থেকে জয়নগর গ্রামের দিকে ফেরার সময় আমি একবারও পেছনে ফিরে তাকালাম না। আমি জানি আমি আবার আসবো। পথ চলতে চলতে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। গ্রাম ছাড়িয়ে একটু দূরে একটা পরিচিত কালী মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। আমি যখন মন্দিরের চাতালে এসে বসলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিদিকে জোনাকির আলো আর ঝিঁঝির ডাক। মনটা শান্ত হলো কিছুটা। মন্দিরের ভেতরে তখন সন্ধ্যারতির ঘণ্টা ধ্বনি বাজছে। সেই পবিত্র ধ্বনি যেন আমার তান্ত্রিক শরীরকে নতুন করে শক্তি জোগালো। আরতি শেষ হলে পুরোহিত মশাই প্রদীপের সলতেগুলো নিভিয়ে দিলেন এবং চাতালের দিকে এলেন। দীর্ঘদেহী সৌম্য চেহারার পুরোহিত, তার কপালে চন্দনের তিলক। আমি উঠে দাঁড়িয়ে সশ্রদ্ধ প্রণাম জানালাম। আসুন ঠাকুরমশাই, আপনি কি দূর থেকে এসেছেন? আপনার বেশভূষা দেখে তো তাই মনে হচ্ছে। পুরোহিত হেসে বললেন, হ্যাঁ পুরোহিত মশাই, আমি একটি বিশেষ কাজের সূত্রে এই গ্রামে এসেছি। আপনাকে একটি নাম জিজ্ঞেস করার ছিল। আপনি কি অভয় নামে কাউকে চিনতেন? একজন তান্ত্রিক, যার একটি পুরনো ভাঙা বাড়ি ছিল শ্মশানের কাছে। পুরোহিত কপালে হাত দিয়ে অনেকক্ষণ ধরে কি যেন ভাবলেন, তারপর মাথা নাড়লেন। অভয়? না মশাই, অভয় নামে কাউকে চিনি না। তবে শ্মশান সংলগ্ন সেই পরিত্যক্ত জায়গাটা বহুকাল আগে থেকে একটা অশুভ স্থান বলে পরিচিত। কিন্তু অভয়... হঠাৎ তাঁর চোখ ঝলসে উঠল, যেন তিনি কিছু মনে করতে পেরেছেন। তিনি আমার দিকে ঝুঁকে এসে চাপা স্বরে জিজ্ঞেস করলেন, ও, আপনি কি তবে সুরেশের কথা বলছেন? বছর 10 আগে যে ছেলেটা আমাদের গ্রামেরই ছিল। ছেলেটা ছিল অসম্ভব মেধাবী, কলেজ পড়ুয়া, দারুণ ছবি আঁকত। কিন্তু হঠাৎ করেই একদিন সে যেন অন্য মানুষ হয়ে গেল। বদ্ধ উন্মাদ, সব সময় অন্ধকারে থাকতো আর অদ্ভুত সব কাণ্ড করত। এক সময় সে শ্মশানের সেই ভাঙা বাড়িতে চলে যায়। তারপর আর কেউ তাকে স্বাভাবিক অবস্থায় দেখেনি। আমি চমকে উঠলাম। অভয় নয়,
সুরেশ, তান্ত্রিকের আসল পরিচয় সম্ভবত সুরেশ। অভয় ছিল তার তান্ত্রিক নাম বা কোনো ছদ্মবেশ। নীরেন ছবি আঁকত, আর এই সুরেশও ছবি আঁকত। তবে কি নীরেনকে ফাঁদে ফেলার জন্য এই ছবি আঁকার সূত্র ব্যবহার করেছিল সুরেশ? হ্যাঁ পুরোহিত মশাই, মনে হয় আপনি সঠিক বলেছেন। আমি সায় দিলাম। আমি সেই সুরেশের কথাই জানতে চাইছি। যদি আপনি দয়া করে তার সম্পর্কে সব কিছু বলেন, কি হয়েছিল তার। পুরোহিত চারদিকে একবার দেখে নিলেন, তারপর নিচু স্বরে বলতে শুরু করলেন। সে এক ভয়ঙ্কর কাহিনী ঠাকুরমশাই। পুরোহিত মশাই চাতালের এক কোণে রাখা একটা পাথরের বেদিতে বসলেন। তার কণ্ঠস্বর চাপা, কিন্তু সন্ধ্যার নীরবতায় তা স্পষ্ট হয়ে আমার কানে এলো। তার চোখে ভয় আর করুণার মিশ্রণ। সুরেশ ছিল গ্রামের গর্ব ঠাকুরমশাই। উজ্জ্বল ছেলে। তার বাবা ছিলেন গ্রামের হেডমাস্টার। খুব নামডাক ছিল তাদের পরিবারের। সুরেশ যখন কলেজে পড়তো তখন কলকাতার নামি দামি আর্ট কলেজে তার ছবি প্রদর্শিত হতো। তার আঁকা ছবিতে একটা অদ্ভুত গভীরতা ছিল, যেন সে সাধারণ চোখের আড়ালে থাকা জিনিস দেখতে পেত। তবে বিপদটা শুরু হলো ঠিক সেইখান থেকেই। পুরোহিত একটু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। শোনা যায় সুরেশ তার ছবির বিষয়ে খুঁজতে খুঁজতে এক প্রাচীন পুঁথি খুঁজে পায়। সেই পুঁথিতে ছিল অন্ধকার বিদ্যার কথা, এক ধরনের শ্মশানতন্ত্র। ছেলেটা শিল্পী ছিল, কিন্তু প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। সে বিশ্বাস করতে শুরু করলো যে যদি সে সেই তন্ত্রের অনুশীলন করে তবে তার শিল্পে এক অলৌকিক শক্তি আসবে। তার আঁকা চরিত্রগুলো নাকি জীবন্ত হয়ে উঠবে, এবং সে সেই পথে পা বাড়ালো। আমি অনুমান করলাম। ঠিক তাই ঠাকুরমশাই। প্রথমে সে লোকচক্ষের আড়ালে শ্মশানে যেত, তার স্বভাব বদলে গেল। রাত জেগে কি সব বিড়বিড় করত, আর তার ঘর ভরে উঠত বিভৎস ভয়ের ছবি দিয়ে। তার বাবা মা বহু চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। সে যেন নেশাগ্রস্ত হয়ে পড়ল। পুরোহিত তার চন্দনের তিলক ছুঁয়ে একটা ছোট মন্ত্র পাঠ করলেন, যেন সেই পুরনো দিনের কথা মনে করে নিজেকে শুদ্ধ করছেন। কিন্তু যে দিনটা সব থেকে ভয়ঙ্কর সেটা হলো বছর 10 আগের এক অমাবস্যার রাত। সুরেশের এক ছোট বোন ছিল, নাম ছিল রমা। খুব শান্ত হাসি খুশি মেয়ে। সুরেশ তার তন্ত্রের প্রাথমিক ধাপগুলো পার করতে শুরু করেছিল, কিন্তু তার কালো বিদ্যাকে সম্পূর্ণ ক্ষমতা দিতে দরকার ছিল এক প্রথম বলি, শুদ্ধ রক্ত। আমার ভেতরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি জানতাম কালো জাদুকরদের উত্থান সবসময় কোনো পবিত্র আত্মাকে বলি দিয়ে শুরু হয়। সেই রাতে কেউ জানে না ঠিক কি হয়েছিল। সকালে দেখা গেল রমার দেহ শ্মশানের সেই পরিত্যক্ত বাড়ির কাছে পড়ে আছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বিস্ফারিত ছিল, যেন তার আত্মা এক ভয়ঙ্কর দৃশ্যে স্তম্ভিত হয়ে দেহ ছেড়ে চলে গেছে। পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বর ভয় কেঁপে উঠল। লোকে বলা বলি করতে শুরু করলো রমাকে সুরেশ নিজেই বলি দিয়েছে। সে নাকি তান্ত্রিক সিদ্ধি লাভের জন্য তার নিজের বোনকেই উৎসর্গ করেছিল। এইবার সুরেশ আর শুধু উচ্চাকাঙ্ক্ষী শিল্পী রইল না, সে এক ভয়ঙ্কর খুনি এবং কালো জাদুকরে পরিণত হলো। আমার বুঝতে সেটা আর বাকি রইল না। এই ঘটনার পরেই সুরেশ উন্মাদ হয়ে গেল, অন্তত লোকে তাই ভাবত। কিন্তু
আসলে সে তখন সম্পূর্ণভাবে সেই কালো শক্তির অধীনে হয়ে গেছে। সে গ্রামের মানুষের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে শ্মশানের ওই ভাঙা বাড়িতে চলে যায়। লোকে তাকে অভয় নামেই চিনতে শুরু করলো, যে কিনা ভয়হীন, এমনকি বনের রক্ত দিয়েও যার হাত কাঁপেনি। সেখানে বসেই সে তার তান্ত্রিক কার্যকলাপ চালাতে থাকে। আমি বললাম, হ্যাঁ ঠাকুর মশাই, বছরের পর বছর ধরে ওইখানে বসেই তার শক্তি বাড়িয়েছে। সে মানুষের আত্মার শক্তি শুষে নিতে শিখেছে। মনে হয় আপনার পরিচিত সেই ছেলেটিকেও নীরেন তার মতোই একজন শিল্পী হিসাবে চিহ্নিত করেছিল, যার আত্মা হয়তো তার তন্ত্রের জন্য বিশেষ উপযোগী। আমি সবটা বুঝতে পারলাম। সুরেশ তার উচ্চাকাঙ্ক্ষী শিল্পকে পূর্ণতা দিতে গিয়ে কালো বিদ্যার জালে জড়িয়েছে, এবং তার প্রথম শিকার ছিল তারই বোন রমা। সে রমার আত্মাকে ব্যবহার করেই তার তান্ত্রিক শক্তির ভিত তৈরি করেছে। এখন সে নীরেনের আত্মার সাহায্যে তার তন্ত্রকে পূর্ণ করতে চাইছে। আপনাকে ধন্যবাদ পুরোহিত মশাই, আপনি আমাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এবার আমি জানি আমার প্রতিপক্ষকে এবং তার ক্ষমতা কত গভীর। আমি উঠে দাঁড়িয়ে মায়ের সামনে জোড়ো হাত দিয়ে প্রণাম করলাম। সাবধানে থাকবেন ঠাকুর মশাই, ওই জায়গাটা এখন মানুষের জায়গা নয়। সুরেশ এখন সুরেশ নেই, সে সাক্ষাৎ শয়তানের দোসর। আমি মাথা নেড়ে সায় দিলাম। আমার মনে এখন কোনো দ্বিধা নেই। নীরেনকে বাঁচাতে হলে শুধু তার আত্মাকে মুক্ত করলেই হবে না, সুরেশ ওরফে অভয়কেও তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর এই যুদ্ধ এবার শুরু হবে দুই শিল্পীর আত্মার মুক্তি আর এক তান্ত্রিকের ধ্বংসের জন্য। আমার গন্তব্য আবার সেই শ্মশান, কিন্তু তার আগে একটা কাজ করা বাকি ছিল। কিশোরী শশব ব্যস্ত হয়ে বলল, কি ঠাকুরমশাই, কি বাকি? আত্মা জাগরণ। সুরেশ তার তন্ত্রের যন্ত্র দিয়ে নীরেনকে বেঁধে রেখেছে যাতে সে দুর্বল হয়ে যায়, কিন্তু যদি আমি নীরেনের ঘুমন্ত আত্মাকে বাইরে থেকে জাগিয়ে তুলতে পারি, তবে সে নিজেই সেই বন্ধন ছিঁড়ে ফেলার শক্তি পাবে, কিংবা অন্তত আমাকে তার অবস্থান স্পষ্ট জানাতে পারবে। আমি শ্মশান সংলগ্ন সেই ভাঙা বাড়ির ভেতরের ঘরে, যেখানে তন্ত্র বৃত্তটি আঁকা ছিল, সেখানে প্রবেশ করলাম। ঘরের শীতলতা তখন আরও তীব্র, যেন বরফ জমে আছে। আমি তন্ত্রবৃত্তের মাঝখান থেকে কিছুটা দূরে মাটির উপর বসলাম। প্রথমে আমি হাতের থলে থেকে সিঁদুর বের করে মাটিতে আঁকলাম চতুর্ভুজ, জমবৃত্ত, মৃত্যু আর অজীবনের প্রতীক। এই জমবৃত্তের চারিদিকে ছিটিয়ে দিলাম পুরো ভস্য, এবং মাঝখানে রাখলাম সেই শ্মশানের এক মুঠো মাটি, যেখানে রমার আত্মা হয়তো এখনো বন্দী হয়ে আছে। এরপর আমার ঝুড়ির সবচেয়ে গভীর থেকে বের করলাম সেই ভয়ঙ্কর উপাদানটি, কুঁচকে যাওয়া, ফাটল ধরা এক নরকরটি। এটি বহুকাল আগের এক তান্ত্রিকের করটি, যা শুধু নিষিদ্ধ জাগরণের কাজেই ব্যবহার হয়। করটির ভেতরে তখনও জমাট শুকনো রক্তের গন্ধ বের হচ্ছিল। আমি জাগরণের পদ্ধতি শুরু করলাম। আমি প্রথমে আমার হাতের ত্রিশূলের ধরালো অংশ দিয়ে নিজের বাঁ হাতের মধ্যমা আঙুলে আঘাত করলাম। রক্ত ঝরতে শুরু করলো। সে রক্ত থেকে 1 ফোঁটা এবং 3 ফোঁটা সর্ষের তেল মিশিয়ে করটির কপালের ফাটলে রাখলাম। তারপর আমি 1 খণ্ড ঘৃত কাঠ, বিশেষ মন্ত্রপুত কাঠ যা ঘিয়ে ভেজানো, ধরিয়ে দিলাম। ঘন সুগন্ধযুক্ত ধোঁয়া উঠতে শুরু করলো। আমি সেই জ্বলন্ত কাঠটিকে করটির নাকের কাছে ধরলাম, যাতে ধোঁয়া করটির ভেতরের শূন্যতা ভেদ করে গুঞ্জন তোলে, যেন ঘুমন্ত কারো শ্বাস প্রশ্বাসের শব্দ। এরপর আমি নীরেনের চূর্ণিত নখের একটি টুকরো, যা আমি প্রথমবার এসে নিয়ে এসেছিলাম, তা করটির দাঁতের ফাঁকে শক্তভাবে ঢোকালাম। এই নখের টুকরো হলো নীরেনের দেহবন্ধন, যা তার আত্মাকে জাগানোর চাবিকাঠি। অবশেষে আমার কণ্ঠস্বর ছায়াময় হয়ে উঠল, যেন অন্য জগৎ থেকে ভেসে আসছে। আমি নিষিদ্ধ মন্ত্র উচ্চারণ করলাম। মন্ত্র শেষ হতেই ঘরটি নিস্তব্ধ হয়ে গেল, এমন নিস্তব্ধতা যা মৃত্যুর আগে আসে।
আমি তখন সেই নরকরটিকে দু হাতে তুলে কাঁধের উপর উঠিয়ে ধরলাম। আমি গভীরভাবে শ্বাস নিলাম এবং আমার মন্ত্রপুত নিঃশ্বাস আলতোভাবে করটির ভিতরে প্রবাহিত করতে লাগলাম। এই কাজটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর জীবিতের শ্বাস অজীবিতকে জাগিয়ে তোলা। ঠিক তখনই করটির চোখ দুটো, যেখানে কোনো চোখ নেই সেখানে অদ্ভুত লাল জ্যোতি ছড়াতে শুরু করলো, যেন দুটো রক্তবর্ণ শিখা অন্ধকারে দপদপ করছে। মাটি কেঁপে উঠল এক মৃদু কম্পনে, চারিদিকের বাতাস জমাট বাঁধল। বাইরের শ্মশানকালীর মন্দিরের দিক থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো। তারপর মন্দিরের ভাঙা দরজার কাছে, যেখানে দিনের আলোয় প্রথম এসেছিল, সেখানেই কিছু একটা ধোঁয়ার মতো ঘনীভূত হতে শুরু করলো। ধীরে ধীরে সেই ধোঁয়া একটি অস্পষ্ট যন্ত্রণা ক্লিষ্ট মানব রূপ নিল। নীরেনের ছায়া, সে কোনো দেহধারী আত্মা নয়, সে কেবলই এক অতৃপ্ত বিভ্রান্ত ছায়া। ছায়াটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো যেন আমাকে খুঁজছে। তন্ত্রবৃত্তের বন্ধন তাকে টানছে, আর নরকরটির জাগরণ তাকে টানছে অন্যদিকে। নীরেনের আত্মা এখন জাগ্রত, কিন্তু সে বন্দী। এইবার আমি সরাসরি নীরেনের আত্মার সঙ্গে কথা বলতে পারব, কিন্তু তার আগেই হয়তো তান্ত্রিক অভয় তার উপস্থিতি টের পেয়ে যাবে। আমি আমার কণ্ঠে জোর এনে বজ্র নির্ঘোষের মতো বললাম, নীরেন, শান্ত হও। আমি তোমার বন্ধু নই, শত্রুও নই। আমি তারানাথ, এসেছি তোমার আত্মার মুক্তি ঘটাতে। তোমার মনের কথা আমাকে খুলে বলো, কে তোমাকে এই বন্ধনে বেঁধেছে? ছায়াটি ধীরে ধীরে কেঁপে উঠল, যেন এক নিদারুণ যন্ত্রণা তাকে ছিঁড়ে খাচ্ছে। বাতাস ভেদ করে এলো এক ফিসফিসানি, এক শীর্ণ স্বর ভেসে এলো, যা একইভাবে দুঃখ, রাগ এবং হতাশায় ভরা। সুরেশ, আমার বন্ধু সুরেশ, সে আমাকে ভুলিয়ে বালিয়ে এনেছিল এখানে। বলেছিল এইখানে এই নির্জনতায় আমরা আমাদের শিল্পকে পূর্ণতা দেব। কিন্তু কিন্তু সে আমার শিল্পের আকাঙ্ক্ষা নয়, আমার আত্মার শক্তি চাইতো। নীরেনের ছায়া যন্ত্রণায় কপাল চাবড়ানোর ভঙ্গি করল, যদিও তার কোনো কপাল ছিল না। সে আমাকে এখানে বসিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। আমি বুঝতে পারিনি। আমি বারণ করতে চাইলাম, কিন্তু পারিনি। শেষ মুহূর্তে যখন আমি বাধা দিতে গেলাম, তখন সে এক মস্ত খাড়া দিয়ে আমায় শেষ করে দিল। আমার দেহটা সে খণ্ড খণ্ড করে এই বৃত্তের চারপাশে পুঁতে দিয়েছে। আমার আত্মা তার তন্ত্রের দাস। আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। সুরেশের উচ্চাকাঙ্ক্ষীর বিভৎসতা আমার অনুমানের চেয়েও ভয়ঙ্কর। শান্ত হও নীরেন, তোমার মুক্তি আমি দেবই, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। তোমার তান্ত্রিক বন্ধু তোমার উপস্থিতি টের পেয়েছে, সে আসছে। বাইরে শ্মশান জুড়ে একটা ভয়ঙ্কর কুকুরের ডাক উঠল। বাতাসের গতি বেড়ে গেল, আর ঘরের ভেতরকার শীতলতা যেন সহস্র গুণে বৃদ্ধি পেল। ভাঙা দরজার চৌকাঠ ডিঙিয়ে ঢুকলো অভয় ওরফে সুরেশ। তার পরনের লাল রক্তবসন, মাথায় জটা, তার চোখ দুটো রক্তাভ এবং তার হাতে ধরা একটি বীভৎস খাড়া। তারানাথ, তুমি আবার ফিরে এসেছো। তোমার সাহস তো কম নয়। অভয়ের কণ্ঠস্বর গভীর, বিকৃত এবং উন্মত্ততায় ভরা। আমার শিকারকে জাগানোর চেষ্টা করছো। তোমার পরিণতিও নীরেনের মতোই হবে। তোমার আত্মা আমার এই নতুন তন্ত্রের পূর্ণতা দেবে। অভয় দ্রুত তার তান্ত্রিক খাড়া হাতে নিয়ে মাটিতে আঘাত করল। সঙ্গে সঙ্গে চতুর্ভুজ জমবৃত্তের ভেতর থেকে কালো ধোঁয়া পাকিয়ে উঠল, যা নীরেনের ছায়াকে তীব্রভাবে টানতে শুরু করলো। নীরেন যন্ত্রণায় গোঙাতে লাগলো। ছিঁড়ে ফেলো নীরেন, তোমার বন্ধুর বন্ধন ছিঁড়ে ফেলো। আমি চিৎকার করে বললাম, আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। আমার তান্ত্রিক শক্তি দিয়ে অভয়কে মোকাবিলা করতে হবে। আমি এক লাফে নরকরটিকে মাটি থেকে তুলে নিলাম এবং সেটি নিজের বুকের কাছে রাখলাম। আমি দ্রুত আমার হাতের ত্রিশূলটি তুলে নিলাম এবং মন্ত্রপাঠ করতে শুরু করলাম।
আমার মন্ত্রে কোনো বাঁধন নেই, কোনো তন্ত্র নেই, আছে শুধু মুক্তির আহ্বান এবং উগ্র শক্তির আরতি। আমার গলার স্বরে সেই নিস্তব্ধ ঘর কাঁপতে শুরু করলো। শ্মশানবাসিনী, করাল বন্দিনী, মুন্ডমালিনী, রমার আত্মা, নীরেনের আত্মা, সকল আত্মার বন্দিনী, হে কালী, তুমি জাগো, তোমার সন্তানের বন্ধন ছেদ করো। অভয় বুঝতে পারলো আমি তার তন্ত্রের উৎস, এই শ্মশানকেই তার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছি। সে ক্রোধে উন্মত্ত হয়ে গেল। বন্ধ করো, তার কণ্ঠরোধ করো। অভয় তার খড়গটি শূন্যে ঘুরিয়ে একটি বীভৎস মন্ত্র ছুঁড়ে মারল। কালো পিচ্ছিল এক শক্তি আমার কণ্ঠনালী লক্ষ্য করে ছুটে এলো। আমি দ্রুত ত্রিশূলটি আড়াআড়ি করে ঢাল তৈরি করলাম। সেই কালো শক্তি ত্রিশূলের গায়ে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু আঘাতের ধাক্কায় আমার হাত অসাড় হয়ে গেল। অভয় তখন তার চূড়ান্ত অস্ত্র প্রয়োগ করল। সে তার বসনের ভেতর থেকে একটি কালো থলি বের করলো এবং মন্ত্র পড়তে পড়তে সেই থলি থেকে মুঠো মুঠো পোড়া ছাই ছুঁড়ে মারল। এই ছাই ছিল তার প্রথম শিকার, বোন রমার অস্থিভস্য। রমা, তুই আমার প্রথম শক্তি, নীরেন হবে আমার পূর্ণতা। তাদের শক্তি দিয়ে এই তারানাথকে ধ্বংস কর। রমার অস্থিভস্যের সংস্পর্শে নীরেনের ছায়া যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেল। সে এখন অভয়ের হাতের মুঠোয় বন্দী হতে চলেছে। আমার হাতে সময় নেই। আমার শেষ ভরসা শ্মশানকালীর উগ্র রূপের জাগরণ। আমি আমার বুকের কাছে ধরা নর করটিটি উন্মাদিনীর মতো তুলে ধরলাম এবং আমার বাঁ হাতের মধ্যমা আঙুলের রক্ত পুনরায় তাতে মাখালাম। আমার কণ্ঠস্বর এখন আর মানুষের নেই, তা যেন রুদ্রের প্রলয় হুঙ্কার। এ রুদ্রাণী, অভয় সুরেশ নয়, সে পাপ, সে বন্ধন, তারানাথ নয়। তোমার ত্রিশূল আজ তাকে ধ্বংস করবে। জাগো মা কালী, শ্মশান তোমার, এই স্থান তার নয়। আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে নরকরটির লাল জ্যোতি এক ভয়ঙ্কর আলোর শিখায় পরিণত হলো। এই আলো আঘাত হানলো সরাসরি শ্মশানকালীর ভাঙা মন্দিরের দিকে। মুহূর্তের মধ্যে শ্মশানকালীর মন্দির প্রাঙ্গণ থেকে এক তীব্র নীল কালো বিদ্যুৎ ছুটে এলো। বিদ্যুতের সঙ্গে ভেসে এলো উগ্র করালো হাসি, যে হাসি শুধু মৃত্যুর মুহূর্তে শোনা যায়। বিদ্যুৎ সরাসরি অভয়ের তান্ত্রিক খড়গের ওপর আঘাত হানল। খড়গ প্রচণ্ড শব্দ করে ছিটকে পড়ল এবং মাটিতে পড়ে থাকা রমার অস্থিভস্যের সঙ্গে মিশে বাষ্পীভূত হয়ে গেল। না, এ কি করলি? আমি চোখ বন্ধ করে হাত জড়ো করলাম। নীল কালো বিদ্যুৎ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। অবশেষে একটি কান ফাটানোর শব্দ হলো। ধোয়া কেটে গেলে দেখা গেল ঘরের মাঝখানে অভয় ওরফে সুরেশের কোনো চিহ্ন নেই। পড়ে আছে শুধু একটি পোড়া লাল বসনের অংশ এবং মাটিতে আঁকা জমবৃত্তের ভেতরকার একতাল ছাই। অভয়ের ধ্বংসের সঙ্গে সঙ্গে নীরেনের ছায়াটি শান্ত হয়ে গেল। তার মুখের যন্ত্রণার ভাব দূর হয়ে এক মুক্তির হাসি ফুটে উঠল। ধন্যবাদ ঠাকুরমশাই, আপনি আমায় মুক্তি দিলেন। নীরেনের কণ্ঠস্বর এখন শান্ত এবং হালকা। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি তখন গভীর নিঃশ্বাস নিলাম। হাতে ধরা নরকরটি এখন সম্পূর্ণ নিস্তেজ। আমি সাবধানে সেটি আবার ঝুলির গভীরে রাখলাম। আমি উঠে দাঁড়িয়ে তন্ত্রের জমবৃত্তটি পদদলিত করলাম এবং ত্রিশূলের অগ্রভাগ দিয়ে মাটিতে থাকা অশ্বিভস্য ও ছাইগুলি সরিয়ে দিলাম। আমি ভাঙা মন্দিরের দিকে তাকালাম। নীল কালো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু বাতাসের ভার এখনো জানান দিচ্ছে যে এখানে এক মহাজাগরণের সাক্ষী এই শ্মশান। আমি ধীর পায়ে শ্মশান ছেড়ে বেরিয়ে এলাম। ভোর হওয়ার বাকি নেই। পূজারীর কথা মনে পড়ল। সাবধানে থাকবেন ঠাকুরমশাই। আমি হেসে উঠলাম। শয়তানকে প্রায়শ্চিত্ত করিয়ে এসেছি, এখন ভয় কিসের? বাহ, ঠাকুরমশাই আজকের গল্পের ঝুড়ি মেলা ভার। আপনার জীবনের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী তাহলে পরের বার এলে আশা করি আবার শোনাবেন। ঠাকুরমশাই কিছু বললেন না, শুধু ঠোঁটের কোণে মুচকি হাসি ফোটালেন আর সিগারেট ধরিয়ে মৃদু টান দিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও অভয় তান্ত্রিকের প্রায়শ্চিত্ত নামক গল্পটি। গল্প পাঠে
তনয়, দীপা, কুণাল ও সোহম। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের গল্পমিতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।